নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। ঘণ্টাখানেক বাংলার কথার আরো একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন, আজকে কিন্তু পবিত্র রাখি বন্ধন। এই রাখি বন্ধন কিন্তু গোটা রাজ্য জুড়ে কিন্তু পালন করা হচ্ছে। রাখি মানে আপনারা প্রত্যেকে জানেন, রাখি মানে ভাই এবং বোনের যে সম্পর্ক, এই সম্পর্কের কিন্তু কতটা দৃঢ় এটাই কিন্তু প্রমাণ করে। আশীর্বাদ, গিফট সব থাকে এবং প্রত্যেক দিদি বলুন, বোন বলুন, দাদা বলুন, ভাই বলুন, তাদের হাতে রাখি পরাবার জন্য কিন্তু এই একটা দিনের জন্য কিন্তু ১ বছর অপেক্ষা করে। কেন এটা বলে আমরা আজকের পর্ব শুরু করলাম? কারণ আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, কামদুনির ঘটনা কিন্তু কামদুনির গণধর্ষণ এবং খুনের ঘটনার দিন এবং সেই ঘটনা কিন্তু আজও বাংলার মানুষ কিন্তু ভোলেনি। এখনো পর্যন্ত কিন্তু তার বিচার পায়নি তারা। নির্যাতিতার পরিবার এখনো পর্যন্ত কিন্তু বিচার পায়নি। আর আজকের এই দিনেই কামদুনিতে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ নির্যাতিতাকে গণধর্ষণ এবং খুন করা হয়েছিল, তার ভাই আজকে এই পর্বে কিন্তু আমাদের সঙ্গে আছেন। যদি যে ছবি আপনারা দেখছেন, এই ছবি ২০১৩ সালের ছবি, যখন ঘটনা ঘটে। তারপর গোটা রাজ্য উত্তাল হয়েছিল, গোটা শহর উত্তাল হয়েছিল। তখন ২ বছর হয়েছে সবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে। যে ছবি আপনারা দেখছেন, মুখ্যমন্ত্রী সেখানে যান, প্রাক্তন মুখ্যমন্ত্রী সেখানে যান এবং যাওয়ার পর কি ঘটনা ঘটেছে সবটাই কিন্তু আপনারা জানেন। কিন্তু বিচার কোথায়? বিচার কিন্তু এখনো পাওয়া গেল না। ২০১৩ সাল, এটা ২০২৬ সাল। ১৩ বছরে কিন্তু এখনো পর্যন্ত সরকার গেল, সরকার এলো, বিচার কিন্তু পাওয়া গেল না। উল্টে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের ভেতর থেকে ৯ জনের ভেতর থেকে কিন্তু ৬ জন জামিন পেয়ে গেল, অর্থাৎ বেল পেয়ে গেল। আমরা প্রথম পর্ব আজকের এই রাখির পবিত্র দিনে কিন্তু এই নিয়ে রাখবো। কারা কারা আছেন আমাদের সঙ্গে আজকের প্যানেলে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে আজকের প্যানেলে আছেন কামদুনি নির্যাতিতার যে কথা বললাম, ভাই প্রসেনজিৎ ঘোষ আমাদের সঙ্গে আছেন আজকের প্যানেলে, বিজেপি মুখপাত্র অরিজিৎ মুখার্জি এবং কামদুনির আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল। তিনজনকেই আমাদের আজকের ঘণ্টাখানেক বাংলার কথার পর্বে স্বাগত জানাই। আমরা ডিসকাশন শুরু করবার আগেই জনতার দরবারে বিচারের আশায় নতুন বাংলায় নতুন ভোর বিজেপি সরকারকে মানুষ বিশ্বাস করে ক্ষমতা এনেছে। জুলাই মাসের ১৫ তারিখে জনতার দরবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তারা গেছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন এবং মৌসুমী গেছিল, তার সঙ্গে নির্যাতিতার পরিবার প্রসেনজিৎ এবং প্রত্যেকে গেছিল, গিয়ে সাক্ষাৎ করেছেন এবং সেই ছবি আপনারা দেখছেন। মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা আমরা শুনবো, তারপর আমাদের ডিসকাশনে আমরা আসবো। আপনাদের সামনে রাখবো মুখ্যমন্ত্রী এই কামদুনি ফাইলস নিয়ে, কামদুনির গণধর্ষণ এবং খুন ঘটনা এখনো কিন্তু বিচার অধরা। মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনুন। কামদুনি কেসে বারাসাত কোর্টে ওদের লাইফ সেন্টেন্স হয়েছিল। তারপরে হাইকোর্টে ১৬টা পিপি চেঞ্জ করে যেভাবেই হোক প্রপার মনিটরিংয়ের জন্য হয়নি। কামদুনির ভিকটিম পরিবার সুপ্রিম কোর্টে গেছিল। আমরা সুপ্রিম কোর্টে কামদুনির ভিকটির পরিবারকে সরকারি লয়ার দিয়ে সাপোর্ট দেব। সুপ্রিম কোর্টে এতদিন রাজ্য সরকার অপোজ করছিল, রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অপোজ করা হবে না। আমি যেমন হোম মিনিস্টার, ল জুডিশিয়াল মিনিস্টার অলসো, আই উইল কনভে মাই মেসেজ টু আমাদের স্ট্যান্ডিং কাউন্সিল যারা আছে তাদেরকে আমি কনভে করব। আপনি রেস্ট অ্যাসিওর থাকুন, এসব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কোনো ত্রুটি রাখবে না। ছোট ঘটনাও বলবে না, লাভ অ্যাফার্সও বলবে না, মহিলাটা অন্তঃসত্ত্বাও বলবে না, 10 লক্ষ তো দেওয়া যেতেই পারে, এই ধরনের কথা এই সরকার বলবে না। এটা রেস্ট অ্যাসিওর থাকে। দেখুন, আপনারা মুখ্যমন্ত্রী কিন্তু 11 তারিখ, জুলাই মাসের 11 তারিখে আপনারা শুনলেন, যেটা আমরা চালালাম, মুখ্যমন্ত্রী বললেন। প্রসেনজিৎ, তোমাকে দিয়ে শুরু করব। আজকে আমাদের এই বিশেষ পর্ব, আজকে তোমার দিদি প্রত্যেকেই ভাই বোনের সম্পর্ক, আমরা প্রথমেই বললাম আজকে এই পবিত্র রাখির দিন। আজকে তুমি আমাদের স্টুডিওতে, এখনো কিন্তু বিচার পাওনি, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, কিন্তু নজরের মধ্যে ৬ জন বেল। প্রসেনজিৎ, দেখুন, ৭ই জুন ২০১৩ সালে আমাদের ঘটনাটা ঘটে। ঠিক ৭ই জুন ২০১৩ সালে ঘটনাটা ঘটে, তার ঠিক ১৬ দিন পরে
তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাড়িতে যায়, গিয়ে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল যে 15 দিনের চার্জশিট, 1 মাসের মধ্যে সাজা ঘোষণা। 15 দিনই চার্জশিটও দিতে পারিনি এবং 1 মাসের মধ্যে সাজা ঘোষণাও দিতে পারিনি। 15 দিনের জায়গায় 2.5 মাস লেগে গেল চার্জশিট দিতে। যখনই চার্জশিটটা দিয়েছিল আমরা এই চার্জশিট আমরা মেনে নিতে পারিনি। আমার দিদির বডিটাকে যখন আমি প্রথম দেখেছিলাম, আমার দিদির বডিটাকে নাভি পর্যন্ত ধরে দুটো ঠ্যাং ধরে চিড়ে দিয়েছিল, বুকের অংশ ছিঁড়ে খেয়েছিল, মুখে আঁচড়ের দাগ, সেগুলোর মধ্যে এবার পোস্টমর্টমের রিপোর্টের মধ্যে সেগুলো উল্লেখ নেই, কিন্তু ফটোতে আছে নাভি পর্যন্ত চেরা, কিন্তু পোস্টমর্টমে রিপোর্টে কেন নেই, কেন নাভি পর্যন্ত চেরা। যখন সিআইডি চার্জশিট জমা দেয় লোহার কোর্টে, নগরদায় আদালত মানে ব্যানসাল কোর্টে, তখন আমরা প্রতিবাদ করি যে এটা কিসের চার্জশিট, মানে সিআইডি এমনভাবে ঘটনাটা মানে চার্জশিটটা সাজিয়েছে যাতে ঘটনাটা একজনা ঘটিয়েছে, সৈফুল আলী ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু সেই দিনকে আমরা আনসার আলী, যে মেন আসামি আনসার আলী, তার কাছ থেকে চাবি নিয়ে আমরা গেট খুলে এবং ভেতরে সব আমরা দেখি, তার নামই চার্জশিটে নেই। তখনই আমরা বুঝে গেছি যে সিআইডির দ্বারা এই কেস হবে না, আমরা সিবিআই চাই। তখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিবিআই তদন্ত দেয়নি, সিআইডির মাধ্যমে দিয়েই কাজটা করিয়েছে। এবং যে বলছেন যে আজকের একটা ভালো মানে একটা রাখি উৎসব, আজকের দিনে রাখি মানে রাখি পূর্ণিমা, আমার কাছ থেকে রাখি হাত মানে পরানো ছিনিয়ে নিয়েছে আসামিরা। এর আগে আসছে কালী পুজোর সময় ভাইফোঁটা হয়, সেই দিনকে আমি ভাইফোঁটা পাই না, মানে এই সবগুলো আমার খুব কষ্টের একটা দিন, এইগুলো আমরা মেনে নিতে পারি না। কি বলবো, খুব কষ্ট হয়, কি কিছু বলার নেই এইসব ব্যাপারে। এবারে আসি আমরা 11ই জুনে আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু দার সাথে দেখা করি। উনি আমাদের আশ্বাস দিয়েছে যে আইনের দিক দিয়ে যত পরিমাণে সহযোগিতা করার আমরা করব। বেশ, আসবো আবার। মৌসুমী, আপনি এই আন্দোলনের অন্যতম মুখ, ছবিতে দেখলাম, দর্শকরাও জানেন, আপনাকে চেনেন সেইভাবেই, এবং যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী গেছিলেন সেই ঘটনাও কিন্তু প্রত্যেকে জানেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বিচার কি পাবেন? কি মনে হচ্ছে? আপনারা রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন, গোটা রাজ্য গোটা শহর কিন্তু গর্জে উঠেছিল। মৌসুমী, দেখুন, 2013 সালের 7ই জুন যখন এই নারকীয় ঘটনা ঘটেছিল, তখন আমরা আমাদের এই বোনের সাথে অত্যাচার হয়েছিল, তাকে মার্ডার করা হয়েছিল দুপুর 2টোর সময়, হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু আমরা জেনেছি তখন রাত 8টা বাজে। আমরা যখন রাস্তায় এসে দাঁড়ালাম, সমস্ত গ্রামের মানুষ এসে দাঁড়ালো রাস্তার মাঝে, সেই ছবিটা হ্যাঁ, আপনার অনেক যে এরকম 2013 ঘটনা সালের ছবি। হ্যাঁ হ্যাঁ এরকম ঘটনা একটা ঘটেছে। তো আমরা মানে প্রথমে আমরা জানতেই পারিনি, বুঝতেই পারিনি, গ্রামের মানুষ বলছে একটা ডেড বডি পাওয়া গেছে 8 বিঘা জমির মধ্যে, কিন্তু আমরা তখনও বুঝতে পারিনি ও আমাদের গ্রামের মেয়ে, আমাদের ঘরের মেয়ে, সেটা আমরা তখনও জানতে পারিনি। তারপরে কিছুক্ষণ পর আমরা জানতে পারলাম না যে আমাদের প্রসেনজিতের দিদি এটা। তো তারপর আমরা গ্রামের মানুষ সবাই একত্রিত হয়েছে, সকলে ভয় পাচ্ছে, আতঙ্কিত। তো সেই রাত্রে আমি আমার ছোট খুড়শাশুড়িকে নিয়ে গেছিলাম স্পটে, দেখতে গেছিলাম। তো সেখানে গিয়ে অনেক বকাও খেয়েছিলাম, বলে গ্রামের একজন মহিলা হয়ে এতটা রাস্তা কেন ছুটে এসেছো, দেখতে এসেছো? তো আমরা বললাম আমরা দেখব। তো মানে ওই মানে দৃশ্য দেখার পর মনে হয়নি যে 1 সেকেন্ডও যে এটা দেখার পর যে বাড়িতে চুপ থাকবো আমরা। তো আমরা ঠিক করেছিলাম, যখন ওখান থেকে ওই দৃশ্য দেখে আসলাম, গ্রামের সমস্ত ছেলেরা রাত জেগে ওখানে ওই পাঁচিল, তারা ইট দিয়ে সেই পাঁচিল ভেঙেছিল। তারপর ওরা ডেড বডি নিয়ে সারা রাত ওই রাস্তায় ছিল। পরের দিন সকালবেলা আমাদের পাড়ার কিছু মেয়েরা আমরা এরকম আমাদের পাশের বাড়ির একটা দোকান থেকে আমরা ডিমের পেটি নিয়ে তাতে লিখি আমাদের বোনের বিচার চাই, আর মমতা ব্যানার্জি আমাদের গ্রামে আসুন। তখন আমাদের এই দাবিটাই ছিল। তারপর আমরা গ্রামের কিছু মানুষকে, কিছু মহিলাকে নিয়ে আমরা ওই রাস্তায় যাই, গিয়ে গাড়ি অবরোধ করি এবং সেখানে আমরা আন্দোলন শুরু করি। ফার্স্ট পরের দিন মানে 7ই জুন 8ই জুন আর কি আমরা শুরু করি পরের দিন সকাল থেকে। তো ছেলেরা সবাই আমাদের পিছনে ছিল, গ্রামের কিছু মহিলা আমরা সামনে নেতৃত্ব দিচ্ছিলাম। মানে আমাদের একটাই দাবি ছিল যে আমরা যেন বিচার পাই এবং মমতা ব্যানার্জি যেন গ্রামে আসে। দীর্ঘ 13 দিন আমরা টানা আন্দোলন করলাম, আমরা বিডিও অফিস ঘেরুয়া করলাম, আমরা পুলিশ স্টেশনে গিয়ে আন্দোলন করলাম, আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট যেখানে বারাসাত কোর্ট তার সামনে, সেখানে গিয়ে সারা দিন রাত রোদ্দুরে বসে আমরা সেখানে আন্দোলন করলাম।
সমস্ত মহিলাদেরকে নিয়ে। তারপর 13 দিনের মাথায় মমতা ব্যানার্জি, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের গ্রামে এসেছেন। না, এই যে ছবিগুলো দর্শকরা এই মুহূর্তে দেখছেন, হ্যাঁ, হ্যাঁ। এই ছবিগুলো এটা 2013 সালের ছবি। হ্যাঁ, হ্যাঁ, এগুলো 2013 সালের এগুলো ছবি। বেশ। এবং আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে রাজপথের ছবিও আছে এখানে, আমি দেখলাম। তখন কবি শঙ্খ ঘোষ বেঁচে ছিলেন। কবি শঙ্খ ঘোষের ডাকেই কিন্তু ওই রাজপথের মিছিল বেরিয়েছিল। তখন রাজপথের ঢল নেমেছিল মানুষের। এবং আমরা সাধারণ গৃহবধূ হয়ে আমাদের বোনের বিচারের জন্য আমরা অন ক্যামেরায় বলেছিলাম যে বুদ্ধিজীবীরা কোথায় গেল, তারা কেন আমাদের পাশে এসে দাঁড়ালো না। আমরা যদি সাধারণ একজন গৃহবধূ হয়ে আমরা যদি রাস্তায় নামতে পারি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, তাহলে কেন তারা আমাদের পাশে দাঁড়াচ্ছে না। তারপরেই দেখলাম যে কবি শঙ্খ ঘোষ বিশাল একটা মিছিল ডাকলেন এবং আমাদের হয়ে কথাও বললেন এবং আমাদের পাশে দাঁড়ালেন। তারপর মানে মমতা ব্যানার্জি 13 দিন পর আসলেন। 13 দিনের মাথায় টুম্পাও আসলো, মানে ও জামাই ষষ্ঠীতে এসেছিল আর কি আমাদের গ্রামে। তো ও সেই দিন 13 দিনের মধ্যে আমাদের সাথে সামিল হলো। আমরা সবাই একটা সকলে মিলে, গ্রামবাসী মিলে একটা আন্দোলন সৃষ্টি করলাম যে আমরা বিচার চাই। বেশ। কিন্তু সেখানে এসে মমতা ব্যানার্জি বলেছিলেন যে তোমরা মাওবাদী, তোমরা সিপিএম করো। কিন্তু সেই সময় আমি যখন আন্দোলন শুরু করেছিলাম, বা আমার গ্রামের মানুষ মিলে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম, তখন আমি ভোটারও হইনি। বেশ। মানে আমার রাজনীতিক বোঝার ক্ষমতাটুকু আমার নেই যে কাকে রাজনীতি বলে। বেশ। এটা আমি সত্যিই বুঝতাম না, জানতাম না। আমাদের মনে একটাই ধারণা, আমাদের মনে একটাই জিনিস আমরা ভাবতাম যে আমাদের ঘরের মেয়েকে এইভাবে জঘন্যভাবে তাকে খুন করে, তাকে রেপ করে মারা হয়েছে, তার বিরুদ্ধে একটা বিচার হোক। তারপর কেটে গেল দীর্ঘ 13 বছর। একদম। আমরা ফাস্ট ট্র্যাক কোর্টে গেলাম। ফাস্ট ট্র্যাক কোর্টে যখন বিচার হলো, 4 জন ফাঁসির আসামি, ফাঁসির অর্ডার হলো 4 জনের। আমরা প্রচুর খুশি হয়েছিলাম, মানে খুশির জন্য আমরা কান্নাও করে ফেলেছিলাম, আপনারা দেখেছিলেন। তো তারপর ফাস্ট ট্র্যাক কোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে আসামির পরিবার তারা হাইকোর্টে গেলেন। বেশ। হাইকোর্টে যাওয়ার পর আপনারা দেখলেন যে আমাদের দিনের পর দিন আমরা কোর্টের দরজায় ছুটেছি, দিনের পর দিন আমরা রাষ্ট্রপতির দ্বারস্থ পর্যন্ত হয়েছি বিচারের জন্য, দিল্লি ছুটেছি, তবুও আমরা কোনো রকমভাবে কোনো বিচার পেলাম না। হাইকোর্টে এসে দেখা গেল ফাস্ট ট্র্যাক কোর্টের যে ফাঁসির আসামি তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হলো। তারপর থেকে আপনারা দেখেছিলেন যে আমাদের বিরোধী দলনেতা তখন ছিলেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনিও আমাদের গ্রামে গেছিলেন, মিছিল করেছিলেন এবং তিনি আশ্বাসও দিয়েছিলেন যে বোন, তোমরা বিচার পাবে, আমরা তোমাদের পাশে আছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন সুপ্রিম কোর্টে বিচার পেলাম না, সেই মানে দেখুন, কোর্টের মধ্যে তো কোনো ক্যামেরা থাকে না। সেই কোর্টের মধ্যে যে দৃশ্য ছিল, যে মা বাবা তার সন্তানকে হারিয়েছে, একদম। মানে সেখানে তার মা বাবার কান্না, তার ভাইদের কান্না, কি বলুন তো, যাদের যায় না তারাই জানে যে কি হয় তাদের ওপর দিয়ে। আমরা নিজে সেগুলোর ভুক্তভোগী। আমরা দিনের পর দিন কোর্টের দরজায়, মানে ডেটের পর ডেট আমরা পেয়েছি। আমাদের পায়ে জুতো দিনের পর দিন মানে ক্ষয়ে গেছে যে আমরা বিচারের জন্য এত বিলম্ব। আমরা মানে বিচার পেতে হলে আমাদের আর কি করতে হবে? একদম। রাষ্ট্রপতি থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, কোন নেতার দরজায় গিয়ে আমরা দ্বারস্থ হয়নি যে যাতে আমরা বিচার পাই। বেশ। কারণ সেই সময় ছিল আমরা হচ্ছে খুব সাধারণ গ্রামের গৃহবধূ। আমাদের মানে যেমন বলে না, একটা রাস্তা পারাপার হওয়ার জন্য একটা অন্ধকে যে কেউ হাত ধরে তাকে পার করিয়ে দেয়, সে কে টিএমসি, কে বিজেপি, কে সিপিএম কিন্তু দেখে না। আমরাও ছিলাম না তখন পুরো অন্ধের মতো, যে আমাদের বিচারের জন্য যে যা বলেছে আমরা সকলকে বিশ্বাস করে, এমনকি আমাদের বিগত সরকারকেও আমরা বিশ্বাস করেছিলাম। বিশ্বাস করার ফলেও সরকারি উকিল তারা টাকার বিনিময়ে, কিছু উকিল আছে, আমি সমস্ত সরকারি উকিলের নামে দোষ দেব না, যারা টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। অনেকেই যে ইনকাউন্টার নিয়েও কথা বলে, যে ইনকাউন্টারকে অনেকে মেনে নিতে পারছে না যারা আইনের রক্ষক। কিন্তু আমরা তো দিনের পর দিন আমরা এই যে আইনের দরজায় গিয়েছি, দাঁড়িয়েছি, আমরা দেখেছি যে আইন ও বিক্রি হয় টাকার বিনিময়ে, আমি আসবো আপনার কাছে উকিলও আবার। বিক্রি হয় টাকার আমি আপনার বিনিময়ে। কাছে আবার আসবো প্রসঞ্জিৎ, অরিজিৎ, আমি তোমার কাছে পরে আসবো। আমার যেটা প্রশ্ন যে
এই যে মৌসুমী বললেন 9 জনের মধ্যে থেকে 6 জন কিন্তু বেল পেয়ে গেছে। এখনো পর্যন্ত তোমরা নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছো, মুখ্যমন্ত্রী তোমাদের আশ্বস্ত করেছে, মুখ্যমন্ত্রীর উপর কি ভরসা আছে? তোমার কি মনে হয় যে আসল দোষী যারা তারা সাজা পাবে এবং বাংলার মানুষ জানতে পারবে সেটা? বলো। দেখুন 7ই জুন 2013 সালে আমাদের পরিবারের উপরে যেভাবে একটা দুর্ঘটনা ঘটেছে, আমি চাই এরকম ঘটনা যাতে আর কোনো পরিবারে না ঘটে। আসলে যে পরিবারে এরকম ঘটনা ঘটে না সেই পরিবারের মানুষের মানে আমার বাবা, মা, আমি, আমার দাদা আমাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। আমরা মানে আমাদের মানে কি বলবো আমাদের পরিবারে মানে আমরা কিছু করার মতো আমাদের নেই। এবার আমি আসি লাইনে। 2013 সালে যখন ঘটনাটা ঘটে 2016 সালে ব্যানসাল কোর্টে রায় দিয়েছিল 3 জনের ফাঁসি, 3 জনের আমৃত্যু কারাবাস, 2 জনা বেকসুর খালাস, 1 জনা জেলের মধ্যে ক্যান্সার হয়ে মারা যায়। তারপরে আসি 2023 সালে হাইকোর্টের রায় দেয়। হাইকোর্টের কি রায় দেয়? 3 জন আমৃত্যু কারাবাস ছিল লোয়ার কোর্টে সেই 3 জনকে বেকসুর খালাস করে দেয় এবং আর 3 জনের মধ্যে যে 3 জনের ফাঁসির সাজা ছিল সেই 3 জনের মধ্যে একটা ফাঁসির আসামিকে বেকসুর খালাস করে আর 2 জনের ফাঁসি আসামিকে আমৃত্যু কারাবাস দেয়। কিন্তু এখানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আমাদের সাথে খেলাটা খেলেছে দেখুন। যারা ঘটনাটা ঘটিয়েছে তারা হলো তৃণমূলের পার্টির ছেলে, তৃণমূল প্রধানের মেন আসামিকে আনসার আলী তৃণমূল প্রধানের ভাইপো, মতিয়া সাপুইর ভাইপো। প্রথমে দিদি 16 সালে লোয়ার কোর্ট থেকে 2 জনকে বার করলো, তারপরে দিদি 23 সালে হাইকোর্ট থেকে 4 জনকে বার করলো। আমি যা এবার বলতে চাই যদি দিদি ক্ষমতায় থাকতো না তাহলে এই যে দুজনা আছে এই দুজনকেও সুপ্রিম কোর্ট থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনকেও বার করতো। কারণ দিদি মানে তৎকালীন মুখ্যমন্ত্রী চায় আগে আমার পার্টির ছেলেরা, তারপর রাজ্যের সাধারণ মানুষ। সেটা তো আমরা দেখছি এবং রাজ্যের মানুষ জলজন্ত মানুষ দেখতে পাচ্ছে। আমরা এবার আসি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার সাথে দেখা করেছি। মাননীয় শুভেন্দুদা তখন বিরোধী নেতা ছিল। দেখুন 2023 সালে যখন আমরা রায় পেয়েছিলাম তখন কিন্তু আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে যোগাযোগ করিনি বা আমাদের কি আইনি উকিল দেবে সেটাও বলিনি। তখন মাননীয় বিরোধী নেতা শুভেন্দুদা আমাদের মানে ওনার নিজের টাকায় আমাদেরকে প্লেনে করে নিয়ে গেল এবং সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজকে দিয়ে এবং সিদ্ধেশ রুতলাকে দিয়ে এই কেসটাকে সুপ্রিম কোর্টে লড়াচ্ছে। তারপরে এখন সরকার চেঞ্জ হয়েছে, মানে সরকারের প্যানেলও চেঞ্জ হয়েছে। আমরা অপেক্ষায় আছি কবে সুপ্রিম কোর্টে সরকারের প্যানেলের উকিল হবে। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার কাছে আমরা করতরে আবেদন করছি যে আমাদের কেসে যাতে ভালো উকিল, বড় উকিল দেওয়া হয়, আমরা যেন ন্যায় বিচার পাই। আর যে 4 জনা প্রমাণের অভাবে বাইরে আজকে ঘুরে বেড়াচ্ছে তারা যেন জেলে ঢোকে। কারণ জয়মাল্য বাগচি পরিষ্কার কথা জাজমেন্টে লিখে দিয়েছে যে রাজ্য সরকারের গাফিলতিতে আমি এই রায় দিতে বাধ্য হচ্ছি। দেখুন এক মিনিট, লোয়ার কোর্টে মহিলা ছিল, মহিলাকে কি বলে মানে যিনি বিচারক ছিল তিনি বলেছিল এটা রেয়ার অফ দ্য রেয়ার কেস। তাহলে সেই রেয়ার অফ দ্য রেয়ার কেস হাইকোর্টে এসে কিভাবে রেপ হয়ে গেল, মানে সেটাকে ছোট ঘটনা একটা এরকম ঘটনা ঘটে গেল। আমি এটাও যাই, তৎকালীন মুখ্যমন্ত্রী আমাদের ঘটনাটা নিয়ে বলেছিল এইটা একটা ছোট্ট ঘটনা। আর একটা কথাও বলেছিল যে শরীর থাকলে যেমন একটু আধটু জ্বর সর্দি কাশি হয় একটু আধটু রেপও হয়। আমি আর একটা কথা বলে শেষ করবো, সেটা হলো দেখবেন এখন জ্বর সর্দি কাশি হলে যেমন প্যারাসিটামল এবং অ্যান্টিবায়োটিক খেলে যেমন জ্বর সেরে যায়, আর এই রেপের ওষুধ একটাই ইনকাউন্টার হলেই রেপ বন্ধ হয়ে যাবে। এই প্রশ্ন তুমি তুললে। ওকে অরিজিৎ, জনতার দরবারে কিন্তু যে ছবি আপনারা দেখলেন আবার দেখবেন কিছুক্ষণের মধ্যে, পিসিআর থেকে অনুরোধ করবো দেখাতে। জনতার দরবার দেখুন, জনতার দরবারে কিন্তু মৌসুমী এবং নির্যাতিতার পরিবার গেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে মিট করেছেন, মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। তুমি বিজেপির প্রতিনিধি হয়ে দুজনকেই এখানে আজকে কামদুনির বিচার কিন্তু বাংলার মানুষ অপেক্ষা করে আছে। কামদুনির বিচার কি তারা পাবে বলো? দেখুন আমি প্রথমেই বলবো আমার ছোট ভাই বসে আছে এবং আজকে রাখির দিন, পবিত্র রাখি বন্ধনের দিনকে আমার দিদি মৌসুমীদি বসে আছেন, যিনি কামদুনির এই আন্দোলনের প্রতিবাদী মুখ। এবং আমার এই ছোট ভাই যে তার দিদিকে হারালো, তার যন্ত্রণাটা কখনো তো আমরা নিতে পারবো না, কিন্তু তার পাশে থাকার চেষ্টা সারা জীবন করব আমরা। যখন এই ছোট ভাই পুরো ঘটনাটা বিবরণ দিচ্ছিলেন আমি আমার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারিনি। যখন আমি এই স্টুডিওতে বসে ইমোশনটা কন্ট্রোল করতে পারছি না ঘটনা শোনার পর, তখন এই ভাইটা তার দিদির এই বডিটা দেখার পর
তার কি অবস্থা হয়ে থাকতে পারে, বা মৌসুমীদিরা সামনে থেকে দেখার পর তার কি অবস্থা হয়ে থাকতে পারে, সেটা গোটা বাংলার মানুষ বুঝতে পারছে। আমি শুধু একটা কথা বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকন্যা ছিলেন নাকি বাংলার, ভাই বলল। দেখুন, আমি একটা স্লোগান সেই সময় ভীষণ শুনেছি, পার্ক স্ট্রিট বলুন, কামদুনি বলুন, তৃণমূলের এই 15 বছর, বলছে ধর্ষকদের এনার্জি, শাসক দলের নেত্রী আমাদের অগ্নিকন্যা ব্যানার্জি। দেখুন, ধর্ষকদের বেকসুর খালাস করানোর জন্য পুলিশ, তৎকালীন মুখ্যমন্ত্রী এবং তৎকালীন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সদিচ্ছার অভাব ছিল কেস সাজানোর, নাকি অতি সক্রিয়তা ধর্ষকদের বাঁচানোর জন্য, সেটা তো মানুষ খুব ভালো করে জানে। একটা কথা আপনাকে মনে রাখতে হবে, লাগাতার এই রাজ্যে বামফ্রন্টের আমলে যত ধর্ষণ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা বাংলা তার প্রতিবাদ করেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2011 সালে আসার পর থেকে যত ধর্ষণ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক কুমন্তব্য প্রতিটা ধর্ষককে এবং ক্রিমিনালকে এন্টারটেইন করেছে। আপনি ভাবুন, একটা তৃণমূলের নেতা বলতো, সেটা একটা আলাদা ব্যাপার ছিল, দলের কোনো নেতা বলেছে সে শাস্তি পাবে, আলাদা ব্যাপার। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ নেত্রী তৃণমূল কংগ্রেসের, তিনি বলছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৎকালীন বলছি, তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে ধর্ষণ একটা ছোট ঘটনা, যেমন সর্দি কাশি হয়, জ্বর হয় হয় এরকম। তারপর কি পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড নিয়ে তো কত রকম কুমন্তব্য করেছেন, আজকের দিন আমি সেসব মন্তব্য তুলতে চাই না। আজকে শুধু একটা কথা বলি, আজ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়ী এই ভাইটির থেকে। তার দিদি যে তাকে রাখি পড়াতেন, ভাইফোঁটা দিতেন, সেই অধিকারটা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেড়ে নিয়েছে। বেশ, আসবো অরিজিৎ, আবার কারণ- কাছে। আমি আসবো মৌসুমী, জনতার দরবারে গেছেন আপনারা, এবং যে ছবি দেখেছেন, এবং যখন এই ঘটনা ঘটে তখন নির্যাতিতা সেকেন্ড ইয়ারের ছাত্রী ছিলেন। ডেটটা আপনাদের প্রত্যেকের মনে থাকবে, এবং আজকের দিনেই আমরা এই পর্ব রাখলাম কেন, আজ পবিত্র রাখির দিন। মৌসুমী, আমার প্রশ্ন, বাংলার মানুষের প্রশ্ন হয়তো মনে এটাই, যে জনতার দরবারে যাওয়ার পর, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার পর, নতুন ভোর, নতুন সকাল, বিজেপি সরকার বাংলায়, কামদুনি কি বিচার পাবে মৌসুমী? দেখুন, আমরা তো বিগত সরকারের আমলে বিচার পাইনি, তো আজ কিন্তু এই বিজেপি সরকার এসছে অনেক কিছুর বিনিময়ে। কারণ সেই সময় লক্ষ্মীর ভাণ্ডারকে মানুষ ভুলেই গেছিল, গিয়ে যেভাবে নারী নির্যাতন বা রাজ্যের বুকে একটার পর একটা রেপ হয়েছে, সেটা কামদুনি থেকে পার্ক স্ট্রিট থেকে কামদুনি। পার্ক স্ট্রিট যদি বিচার হতো, কামদুনির এই ঘটনা ঘটতো না। কামদুনি যদি বিচার হতো, তাহলে আপনারা দেখেছিলেন কসবা ল কলেজ, এই ঘটনা ঘটতো না। দিনের পর দিন এক একটা ঘটনা ঘটেছে, কিন্তু এই বিগত সরকারের আমলে একটা বিচার হয়নি। বিভিন্ন রকমের মন্তব্য করা হয়েছে। মমতা ব্যানার্জি বলেছেন এফআইআর আছে, শরীর থাকলে জ্বর হয়, বিভিন্ন ছোট ঘটনা, বিভিন্নভাবে মন্তব্য তিনি করতেন একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের সত্যি দেওয়ালে পিঠ ঠেকে গেছিল যে না, এই সরকারের পরিবর্তন হোক। তো আজ অনেক কিছুর বিনিময়ে এই বিজেপি সরকার এসছে। সেটা 1 নম্বর পয়েন্ট নারী সুরক্ষা, 2 নম্বর পয়েন্ট দিনের পর দিন চাকরি প্রার্থীদের সাথে আন্দোলন করেছি, তারা চাকরি পায়নি। 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর দিয়ে দেওয়া হতো না, দিয়ে ছেলেদের সাথে, মেয়েদের সাথে, তাদের সাথে আন্দোলন করেছি, তাদের সাথে রাস্তায় বসেছি। আমাদেরও দাবি ছিল কোথাও গিয়ে যে দিয়ে দেওয়া হোক, সরকারি চাকরিগুলো ফিরিয়ে দেওয়া হোক, কারণ কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছিল, এবং নারী সুরক্ষা তো ছিলই। সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক কিছুর বিনিময়ে এই সরকার এসছে, এবং নিচু স্তরে যে সমস্ত কর্মীরা আছে, যারা ঘাম ঝরিয়েছে, যারা দিনের পর দিন রক্তাক্ত হয়েছে, মার খেয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, তাই অনেক কিছুর বিনিময়ে আজ এই সরকার। তো এই সরকারের কাছে অবশ্যই আমাদের আবেদন থাকবে, করজোড়ে নিবেদন থাকবে যে দয়া করে যেন আমরা কামদুনির বিচারটাটুকু পাই। কারণ এটা আমাদের মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় নিজেই বলেছেন যে শোন বোন, তোরা আমরা সরকারে আসলে পারে তোরা ঠিক বিচার পাবি। কারণ মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন এই কামদুনির আন্দোলন শুধু তোদের আন্দোলন নয়, এই আন্দোলন হচ্ছে আমাদেরও আন্দোলন, আমাদেরও প্রতিবাদ এই বিগত সরকারের বিরুদ্ধেই। তো আজ আমরা অনেকটাই আশাবাদী, অনেকটা প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা আশা নিয়ে এই সরকারের
দ্বারস্থ আমরা হয়েছি, আমরা জনতার দরবারে গেছি, আমরা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা জানিয়েছি যে দাদা আমরা যেন বিচার পাই। তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন তিনি সুপ্রিম কোর্টে সমস্ত কিছু ব্যবস্থা আমাদের করে দিয়েছেন এবং সেখানেও সেই সময় উকিল দিয়েছিলেন বাঁশুরি স্বরাজ, সুষমা স্বরাজের মেয়ে, এবং সিনিয়র উকিল ছিলেন সিদ্ধার্থ রুদ্রা। তো ইনারাই আমাদের কেসটা এখনো পর্যন্ত দেখছে, কিন্তু এখন মানে বর্তমানে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কেস কি অবস্থাতে আছে আমরা এটা জানতে পাচ্ছি না। বেশ, তো আমাদের মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমাদের আবেদন যে আমরা যেন তাড়াতাড়ি বিচার পাই। কামদুনিবাসী, রাজ্যের বাসী এই কামদুনির দিকে তাকিয়ে আছে যে যাতে দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক সাজা হয় এবং আমাদের রাজ্যের বুকে আর কোনো মায়ের কোল থেকে যেন কোনো সন্তানকে এইভাবে হারাতে না হয়, এই আশাবাদী। বেশ। এবং বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে, আপনারা বারুইপুরে দেখেছিলেন যেভাবে এনকাউন্টার করা হয়েছে, সেটাকে আমি সমর্থন করেছিলাম। মানে আমি কেন যারা আইনের রক্ষক তারা বলছে যে এনকাউন্টার ঠিক হয়নি, কিন্তু আমরা সাধারণ মানুষ যারা দিনের পর দিন কোর্টে ছুটেছি, 13 বছর লড়াই করেছি, বিচার ব্যবস্থাকে আমরা বিশ্বাস করে ভরসা করে আমরা আমাদের দোষী যারা ফাঁসির আসামি ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এনকাউন্টারটাকে সমর্থন করেছিলাম এবং আমি বিস্তারিত বলেওছিলাম যে যে দোষী তার সাক্ষী নিয়ে, তার সমস্ত তদন্ত করে প্রমাণ নিয়ে তারপরে এনকাউন্টার করে দেওয়াই ভালো। কারণ আজ আমাদের যে বোনটি মারা গেছে সেই সময় তার বাবা মার যা বয়স ছিল, আজ এই 13 বছরের জায়গায় দাঁড়িয়ে তার বাবা মার যথেষ্ট বয়স হয়েছে, তারা কান্না করে করে তারা চোখে সেইভাবে দেখতে পায় না ভালো করে। মানে তারা বিচারের জন্য, তার মেয়ের এখনো বিচারের জন্য কোর্টে ছুটবে। আর কতদিন এইভাবে সন্তানদেরকে হারাতে হবে, মানুষ বিচার পাবে না, দিনের পর দিন তাদের মেরুদণ্ড ভেঙে যাবে, চোখে দেখতে পাবে না, তবুও বিচার চাইছে। আর বিচার টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে। যার টাকা আছে, এটা কিন্তু খুব বড় কথা যার বললেন। টাকা আছে সে বিচার পাবে, গরিব মানুষ কি বিচার পাবে না? এই সরকারের কাছে আবেদন যে একদম, স্যার একদম। আমাদের কামদুনির বিচার আপনারা পাইয়ে দেবেন। আমরা জাস্টিস চাই এবং আমাদের যা বলবে, আমরা যেভাবে আমাদেরকে এই সরকার বলবে আমরা সেটাই করব, কিন্তু আমাদের বিচার দিতে হবে। বেশ। আমরা এটাই এই সরকারের কাছে আচ্ছা, আমাদের আমরা, একান্ত দাবি। বেশ, খুব সংক্ষেপে আমরা বিরতি নেব। প্রসঞ্জিৎ, তারপর অজিতের কাছে আসবো। বলো, সংক্ষেপে বলো। সংক্ষেপে এটাই বলতে যাবো যে সরকারের আমাদের এখন বর্তমানে বিজেপি সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমরা করতরে আবেদন করছি যাতে আমাদের কেসে যেভাবে তৎকালীন আগে সরকার আমাদের কেসে 16খানা উকিল চেঞ্জ করেছে, জুনিয়র উকিল দিয়ে এই একটা রেয়ার অফ দ্য রেয়ার কেসটাকে লড়ানোর চেষ্টা করে তারা আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমি চাই এই কেসে সুপ্রিম কোর্টে যেন বড় বড় উকিল দেওয়া হয়। আর যে 11খানা পয়েন্ট আপনার কাছে আমরা দিয়েছি, সেই 11খানা পয়েন্টটা নিয়ে আপনি একটু ভাববেন, কারণ ওর মধ্যেই আছে কীভাবে সিআইডি প্রমাণ লোপাট করেছে। তখন স্বাস্থ্যমন্ত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, পোস্টমর্টম রিপোর্টটা হয়েছে বোধহয় স্বাস্থ্য দপ্তরে, ফটোতে আছে আমার দিদির ঠ্যাংটাকে চিড়ে দেওয়া, কিন্তু পোস্টমর্টমে নেই কেন? কার নির্দেশে পোস্টমর্টম রিপোর্টটা এরকম সাজানো হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আমার মা আজকের নার্ভের পেশেন্ট হয়ে গেছে, আমার বাবার হাই সুগার, হাই প্রেশার। আমার বাবা মা আমাকে একটাই কথা বলে যে তোর দিদির মানে যারা তো আমার মেয়ের উপরে যে ঘটনাটা ঘটেছে, আমি আমার মেয়ের মানে যারা ঘটনাটা ঘটেছে তাদেরকে সাজা আমি দেখে যেতে পারবো তো? আমার মেয়ের আত্মা শান্তি পাবে তো? এখনো পর্যন্ত এটা খুব বড় প্রশ্ন তুলে প্রসঞ্জিৎ, এবং নিশ্চয়ই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যখন, এবং আজকের এই দিনে আমরা এই জন্য এই পর্ব রাখলাম, নিশ্চয়ই আমরা চাইবো যে কামদুনি বিচার পাবে। অরিজিৎ, এক লাইনে বলবে, আমরা বিরতি নেবো। বলো। দেখুন, খুব পরিষ্কার যে কামদুনি থেকে ল কলেজ এবং পরবর্তীকালে আরজি কর, পার্ক স্ট্রিট যত ঘটনা ঘটে থাকুক না কেন, প্রত্যেকটা ঘটনায় একটা জিনিস দেখবেন যে শাসক দলের যিনি সর্বোচ্চ নেত্রী এবং তৎকালীন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, তার নির্দেশে পুলিশ হঠাৎ অতি সক্রিয়ভাবে প্রমাণ লোপাটে ব্যস্ত হয়ে যেত। এবং এই প্রমাণ লোপাট করাটাই এই যে ক্রিমিনাল যারা বা ধর্ষক যারা, তাদেরকে পরবর্তীকালে বেল পেতে সাহায্য করে। আইনকে সম্পূর্ণ হাত বেঁধে দিয়ে
পুলিশকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করে লঘু ধারায় মামলা থেকে শুরু করে এভিডেন্স ট্যাম্পারিং করার খেলা এই তৃণমূল সরকার করেছে। তাই এই রাজ্যের ধর্ষকরা এত না, সহজে না, ছাড়া পেয়ে যায়। আমার প্রশ্ন শুভেন্দু দুটো বাবুর প্রশ্ন সরকার যে তোমাদের encounter করে। সরকারের কাছে কামদুনি বিচার পাবে হ্যাঁ, কি? অবশ্যই এক পাবে, লাইনে বলো সেটা। অবশ্যই পাবে, ভরসা রাখুন। আমি কথা দিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি যথেষ্টভাবে এই সমস্ত ম্যাটারে সক্রিয় এবং তিনি এই বিচার অবশ্যই দেবেন এবং বেশ। আইনের মাধ্যমে দেবেন এবং তৃণমূলের আমলে ধর্ষকরা ছাড়া পায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিমিনালদের বেশ, ভবানীপুর বেশ, থানা থেকে বেশ। ছাড়িয়ে আনে, কিন্তু শুভেন্দু অধিকারী সরকার এনকাউন্টার বেশ, করে আমার রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেস, বিরোধী দল এই জন্য বললাম, সংখ্যার বিচারে বললাম বিরোধী দল, সেই বিরোধী দল আবার দুটো ভাগে বিভক্ত। একটা ঋতব্রত তৃণমূল, একটা কালীঘাট তৃণমূল অথবা মমতাপন্থী তৃণমূল। আজকে টিএমসিপি অর্থাৎ আপনারা প্রত্যেকে জানেন ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। অন্যান্য বছর তো একদম মেগা ইভেন্ট হিসেবে পালন করা হয়, আপনারা জানেন, রাস্তাঘাট, প্রচুর মানুষজন, প্রচুর ছাত্রছাত্রী একসঙ্গে এসে পালন করা হয়। কিন্তু এইবার দেখুন, প্রথমবার হয়তো বাংলার মানুষ দেখলো, আপনারা দেখলেন, কি দেখলেন, যে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস দুভাগে পালন হলো। একটা হলো ক্যাথিড্রাল রোডে, আর একটা দুই শিবির দুই জায়গায় পালন করলো। দেখুন আমরা দেখাচ্ছি, একটা ঋতব্রত তৃণমূল রানী রাসমণি রোড আর ক্যাথিড্রাল রোডে কালীঘাট তৃণমূল কিন্তু পালন করলো। সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীও বক্তব্য রেখেছেন, বিভিন্ন ইস্যুজ নিয়ে বক্তব্য রেখেছেন। আমরা এই নিয়ে কিন্তু আমাদের আলোচনা শুরু করবো, কিন্তু আলোচনা শুরু করবার আগেই আপনাদের সামনে ব্যাক টু ব্যাক রাখবো রাজ্যের বিরোধী দলনেতা, সোকল বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, শুনুন। দুর্ভাগ্যজনকভাবে গত বেশ কয়েক বছর ধরে আমাদের রাজ্যের মাটিতে ছাত্র সংসদের কোনো নির্বাচন হয়নি। ছাত্র আন্দোলন, ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছাত্র আন্দোলনের প্রোডাক্ট, অথচ তিনি ক্ষমতায় আসবার পর ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছাত্র সংসদের নির্বাচন বন্ধ করে দিলেন। এই যে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ করে দেওয়া সহ অন্যান্য জনবিরোধী কাজ তাদের খেসারত আমাদের দিতে হচ্ছে, কিন্তু নতুন সরকার, বিজেপির সরকার, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ছাত্র আন্দোলনের প্রোডাক্ট, অথচ 100 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও একবারের জন্যও শোনা যাচ্ছে না যে রাজ্যের কলেজে, রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন হবে। অথচ উল্টো দিকে দেখা যাচ্ছে যে ছাত্র ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে রাজনীতি হবে না বলার পর কলেজে, বিশ্ববিদ্যালয়ে, গভর্নিং বডিতে বিজেপির এমএলএদের সেই গভর্নিং বডির প্রেসিডেন্ট পদে বসিয়ে দেওয়া হচ্ছে। কথা এবং কাজে কোনো মিল থাকছে না। তারপর আর উচ্চ মাধ্যমিক পাশ করে উঠতে পারেননি, মানে উচ্চ মাধ্যমিক ফেল। মাধ্যমিক পাস 85 সালে, তারপর উচ্চ মাধ্যমিক ফেল। জেল খাটা আসামি 3 বছর জেলে কাটিয়েছেন। তো দেখে মনে হচ্ছে বিড়লা তারামণ্ডলের সঙ্গে গতকাল বা তার কদিন আগে থেকেই উনি হচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের একজন বড় নেতা। হাবে ভাবে কায়দায় এমনি হচ্ছে, যেহেতু মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করতে পারেননি, গ্রাজুয়েশন হয়নি, আমি অনুরোধ করব প্রয়োজনে এই যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সান্ধ্যকালীন কোর্স রয়েছে, সেই কোর্সে ভর্তি হয়ে গিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে গ্রাজুয়েশনটা কমপ্লিট করে নেওয়ার জন্য এরকম একজনকে দেখতে পাচ্ছি। মানে রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে আমরা কেউ কোথাও যাচ্ছি না, আর আপনি আমাকে পরামর্শ দিচ্ছেন, এত বড় সাহস! আমি সন্ন্যাস নেব, আগে নিজে সন্ন্যাস নিয়ে দেখান। গেরুয়া পড়ার যোগ্যতা আপনার নেই, তৃণমূলকে বড্ড ভয়। তুমি এক কাজ করো, 17ই এসি চালিয়ে ঠান্ডা ঘরে লেপ মুড়ি দিয়ে ঘুমাও। এত ভয় পেলে চিন্তা নেই, পুলিশ তোমাকে পাহারা দিয়ে দেবে। আমাদের বলছে বাইরে Z+ সিকিউরিটি একটাও নেই। যেদিন ইলেকশন হয়ে গেছে সব উইথড্র করে নিয়েছে। মিথ্যে কথা বলো কেন? মিথ্যে কথা বলা ক্রিমিনাল অফেন্স। যেটা সত্য সেটা বলবার চেষ্টা করবে। আর আমাকে ধমকে চমকে লাভ নেই।
আমাকে চমকালে আমি গর্জাই, আমাকে ধমকালে আমি বর্ষাই, আর আমাকে ভয় দেখালে আমি উতরাই। এরপর আমার শুরু হবে জেলা সফর। পারমিশন না পেলে রাস্তায় রাস্তায় হাঁটবো। পারলে পুলিশ করে দেখাও, পারলে বিজেপি লড়ে নাও। কত ডিম আছে, কত ইট আছে, কত গুন্ডা আছে, কত পাথর আছে। বাংলায় অত্যাচার করতে গিয়ে দেখছো দিল্লিও টলমলো। দিল্লিও যাবে খুব শিগগিরই। আর দিল্লি গেলে তুমি হবে হিল্লি, তুমি হবে খিল্লি। মাথায় রেখে দাও। আমি এটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে বলবো ভালো থাকুন। দেখুন, আমরা কিন্তু পাশাপাশি আপনাদের চালালাম বিরোধী দলনেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী খুব ইন্টারেস্টিংলি বলল, আপনারা শুনেছেন, 17 ডিগ্রি, মানে এখন যা টেম্পারেচার বাইরে 17 ডিগ্রিতে বেশ ঠান্ডা, সুতরাং 17 ডিগ্রিতে কিন্তু থাকতে বলছেন, বা যে মুখ্যমন্ত্রীকে থাকতে বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার সাথে বলছেন তিনি কেন রাজনৈতিক সন্ন্যাস নিতে যাবেন। কারণ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে তিনি যদি রাস্তায় না বেরোন সে ব্যবস্থা করবেন। তিনি বলছেন তিনি রাজনৈতিক সন্ন্যাস কেন নেবেন, নিজের রাজনৈতিক সন্ন্যাস নিয়ে চিন্তা করুক বর্তমান মুখ্যমন্ত্রী। এছাড়াও তো অনেক কিছু বললেন, তিনি জেলা সফর করবেন, নিজের রাস্তায় হাঁটবেন পুলিশ পারমিশন না দিলে, এবং দিল্লিতে কিন্তু বিজেপি সরকারকে নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দিলেন। আমরা এই নিয়ে কিন্তু ডিসকাস করবো আমাদের এই পর্বে। কারা কারা নতুন অতিথি আছেন আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো। আমাদের সঙ্গে নতুন অতিথি অরিজিতের সঙ্গে আছে অনিল জানা, প্রাক্তন পুলিশ কর্তা, এবং আমরা প্রাকৃতিক মহাপ্রলয় নেপাল নিয়ে যখন ডিসকাস করবো আমাদের সঙ্গে আছেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী। আপনাদের দুজনকেই আমাদের আজকের পর্বে স্বাগত জানাবো। স্যার, আমি আপনার থেকে দিয়ে শুরু করব। প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার বলছেন যে 17 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকতে বলছেন, রাজনৈতিক সন্ন্যাস তিনি কেন নেবেন, এবং তিনি বলছেন যে আমি জেলা সফরে যাব, পুলিশ পারমিশন যদি না দেন, আপনি পুলিশে ছিলেন, পুলিশ পারমিশন না দিলে তিনি হেঁটে যাবেন। স্যার বলুন। উনি বলছেন, অনেক কথাই বললেন, আমি হেঁটে যে হাঁটুন না, তবে মাঝখানে উনি যখন হাঁটতেন ওখানে সাপ ছিল না, কেরম করে ধারা উঁচু করে দাঁড়ায়, কোন সাপের বিষ নেই, এইসব গল্প টল্প উনি বলেছিলেন। দেখবেন যেন সাপে না কামড়ায়। আর দ্বিতীয়ত হাঁটা তো ভালোই, উনি কবে কনস্ট্রাকটিভ পলিটিক্স করেছেন, সবই তো লোকে অনেক অনেক কিছু বলেন, কিন্তু আমি দেখি যে ওনার বিরোধী থাকাকালীন সবই তো ডিস্ট্রাকটিভ পলিটিক্স। সে বিধানসভার অ্যান্টিক ফার্নিচার ভাঙা বলুন, বা লোককে তাতিয়ে শীতলকুচিতে 4 জনের মৃত্যু বলুন, তা ক্যা ছিচি করে 300 কোটি টাকা রেলের সম্পত্তি পোড়ানো বলুন, এগুলো তো ওনার ট্র্যাডিশন। আর মরা নিয়ে রাজনীতি করেছেন উনি, কী অবস্থা করেছেন, এখন পারমিশন দেয় না, এই ট্র্যাডিশন তো উনি তৈরি করেছেন। উনি ভুলে গেছেন নিজের অতীতগুলো, পুলিশ অত্যাচার করেছে, পুলিশ পারমিশন দেয় না, উনি ওই ট্র্যাডিশন তো উনি তৈরি করেছেন। আর এখন বলছেন এখন গেরুয়া পড়ার, গেরুয়াতে ওনার বিরাট অ্যালার্জি ছিল। কেন একটা কেন্দ্রীয় মন্ত্রী আসবেন, একটা অফিস সরকারের গেরুয়া করছে, রাতার থেকে সাদা করতে হয়েছিল। আমি জানি না, ভাগ্যে ওনার স্বপ্ন সফল হয়নি। স্বপ্ন সফল হলে আমাদের জাতীয় পতাকার গেরুয়াটাকে তুলে দিয়ে সবুজ করে দিতেন, আর মাঝখানে অশোক চক্রের বদলে একটা 4 তারা হয়তো বসাতেন, স্বপ্ন ছিল। যেমন একটা এঁকেছিলেন, পশ্চিমবঙ্গের পশ্চিমটা বাদ দিয়ে বাংলাদেশের, যেটার বাংলাদেশের একটা করেছেন, মাথা ঝুঁকে পড়ে গেছিলো। যাই হোক, সেটা অতীত হয়ে গেছে। যে জিনিস উনি দেখিয়েছেন সেই জিনিস এখন উনি ফেরত পাচ্ছেন, এটা তো উনিই করেছিলেন। কাউকে কতবার বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী কতবার মিছিল মিটিং করতে গিয়ে মহামান্য আদালতে যেতে হয়েছিল, এখন ওগুলো উনি ভুলে গেছেন। উনি বলছেন আমাকে চমকালে ধমকালে আমি চমকাই, এসব একথা আগেও বলেছিলেন। কিন্তু এখন পীরজাদা যখন মন্দির করতে গেলেন, একজন পীরজাদা ওনাকে ধমকে বলেছিল আপনাকে মন্দির করতে পাঠিয়েছি, আমাদের চাকরি দিন, নাহলে পাতা কেটে দেবো, 7 দিনের মধ্যে গোড়া কেটে দেবো। উনি চুপ করে হজম করেছিলেন। একদিন পরে তৎকালীন, এখন বর্তমানে নেই উনি, প্রয়াত মুকুল রায় মহাশয়কে পাঠিয়েছিলেন পীরজাদা ওখানে গিয়ে ফুরপুরা শরীফে গিয়ে সেটিং করতে। এসব আমরা সব জানি, এসব ওনাকে ওইসব চমকে টমকে কোনো লাভ নেই, এগুলো লোকে বুঝে গেছে। এখন মানুষ ওনাকে বিশ্বাস করেছিল 11-র আগে, ওনাকে সুযোগও দিয়েছেন, বাতিলও করেছেন। ট্রাস্টেড, টেস্টেড অ্যান্ড রিজেক্টেড। বেশ, ট্রাস্টেড এন্ড রিজেক্টেড, খুব খুব বড় কথা বললেন। অরিজিৎ, তোমার কাছে আসবো। 17 ডিগ্রি সেন্টিগ্রেডে তিনি বলছেন মুখ্যমন্ত্রীকে যেতে, এবং তার সাথে কেন রাজনৈতিক সন্ন্যাস তিনি নেবেন। তিনি এখনো রাস্তায় নামলে কত মানুষজন, দেখো কত মানুষজন তার সঙ্গে আছে, বলো।
না, কোন তৃণমূলের কথা বলছেন? মৃত তৃণমূল না ঋত তৃণমূল? আমি ঠিক বুঝতে পারলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের তৃণমূলে আছেন তো। কখনো শুনছি ককরোচদের হয়ে তিনি কান্নাকাটি করছেন, কখনো বিজেপিকে গালাগাল করছেন, কখনো ঋতব্রতকে গালাগাল করছেন। দেখুন, আমি একটা কথা খুব পরিষ্কার বলি, আমার খুব দুঃখ হচ্ছে যে যারা খুব কষ্ট করে সার্কাসে ভেলকি দেখিয়ে 2 পয়সা ইনকাম করে তার রুটি রুজি চালায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পেটে লাথি মারছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বর্ষিয়ার নেত্রী, তার এই কলকাতার বুকে সার্কাস, তার সার্কাস দেখে লোকে হাততালি দিচ্ছে, বলছে ক্ল্যাপস মমতা ব্যানার্জি, আপনার সার্কাসের এই খেলাটা আমাদের খুব মজা লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের ওপর, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেজের ওপর এদিক থেকে ওদিক নাচছেন আর ছুটছেন, নাচছেন আর ছুটছেন, বড় বড় কথা। আরে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলছি শোয়ের মাধ্যমে, জবাব দিন। প্রতিটা জায়গায় একটা করে যে কোনো প্রোগ্রাম করতে গেলে আমাদের হাইকোর্টে যেতে হতো, লোয়ার কোর্টে যেতে হতো। কটা পারমিশন দিয়েছেন? একটা ধর্ষিতার পরিবার, তার কেস পুলিশ নিত না আপনার পারমিশন ছাড়া। আপনি আগে স্টেটমেন্ট দিতেন, আপনার স্টেটমেন্টটাকে সত্যি করার জন্য পুলিশ ইনঅ্যাক্টিভিটি হতো, দেখাতো, বা অতি সক্রিয়তা দেখিয়ে কেসের এভিডেন্স ট্যাম্পারিং করতো, তারপর সেই পরিবারকে যেতে হতো কোর্টে। আরে আপনার সরকারের আমলে প্রত্যেকটা মানুষকে কোর্টে যেতে হয়েছে, বিরোধী দল থেকে, প্রতিটা রাজনৈতিক দল থেকে, প্রতিটা সাধারণ মানুষকে। একটু ইন্টারাপ্ট করি। আজকে কিন্তু আপনারা জানেন অনেকেই কিন্তু কালীঘাট তৃণমূলের যখন ভাষণ দিচ্ছিলেন তার ভেতর থেকে কিন্তু অনেকে বলেছেন যে তিনি আবার ক্ষমতায় আসতে পারেন। বলো। না, অবশ্যই। দেখুন, উনি তো প্রধানমন্ত্রী হয়েই গেছিলেন স্বপ্ন দেখে। এক্ষুনি স্যার বলছিলেন যে ওনার স্বপ্ন ভাগ্যে সত্যি হয়নি। হয়তো সত্যি বাংলাটাকে কেটে, উনি পশ্চিমবঙ্গটাকে কেটে গ্রেটার বাংলাদেশের পথে নিয়ে যেতেন বলে মানুষ মনে করছে। আমি তো সবসময় বলে এসেছি, সরকারে আসার আগেও আপনাদের শোতে একাধিকবার বলে এসেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবিলম্বে ভারত সরকারের উচিত কড়া পদক্ষেপ নেওয়া এবং ইউএপিএ ধারায় মামলা করে। দেখুন, আমার খুব পরিষ্কার বক্তব্য, আজকে যে মন্তব্য উনি এই মঞ্চ থেকে করলেন, বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি স্পেস না দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি করার, উনি এত বড় বড় কথা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলতে পারতেন না। এটা তৃণমূলের সরকার নয় যে সকালবেলা স্টেটমেন্ট দিলে সন্ধ্যেবেলা তার বাড়িতে পুলিশ মিথ্যে কেস দিয়ে পৌঁছে দিত, বেশ, বা তৃণমূলের লুম্পেন বাহিনী, গুন্ডা বাহিনী। দাদা বলতে দিন, আজকে আমাদের হাজার হাজার কর্মীর মৃতদেহের ওপর, বুকের ওপর পা দিয়ে মমতা ব্যানার্জি রাজনীতি করেছেন। তিনি নিজের দলের লোকেদেরকেও বলি দিতে ছাড়েননি। আর বিজেপি কর্মীদের একের পর এক হত্যা, মিথ্যা কেস সাজানো, এভিডেন্স ট্যাম্পারিং করা। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রিজেক্টেড হয়েছেন মানুষের কাছে, আপনি কি বলছেন? আমি নিজে ভবানীপুরের ছেলে, প্রচারে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিধানসভাটাকেও ছাড়তে চাননি। মুখ্যমন্ত্রী যখন ছিলেন, তিনি পরাজিত হয়েছেন, তারপরেও তিনি সেই চেয়ার ছাড়তে চান। বেশ, গোটা ভারতবর্ষের বুকে আমি বলতে বাধ্য হচ্ছি, এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী, তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সর্বোচ্চ নেত্রী, তৃণমূল কংগ্রেসের নেত্রীর মতো নির্লজ্জ মহিলা মুখ্যমন্ত্রী কেউ দেখেনি, যিনি বলেছিলেন ধর্ষণ ছোট ঘটনা। এর থেকে আমাদের লজ্জায় ডুবে মরা উচিত। এরকম মুখ্যমন্ত্রী থাকার থেকে মুখ্যমন্ত্রী না থাকা ভালো। বেশ, অরিজিৎ, আমাদের অন্য টপিকে যেতে হবে। স্যার, খুব সংক্ষেপে, আজকে তো আপনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ভার্সনে শুনলেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ভার্সনে শুনলেন। আপনি খুব সংক্ষেপে যদি অ্যানালাইজ করেন, বাংলার মানুষের কাছে কি বার্তা গেল, কোনটা আসল কোনটা নকল, বলুন। আরে এই যে একটা কথা বলে না, হেমন্ত মুখোপাধ্যায়, মানে সদ্য হেমন্ত মুখোপাধ্যায়ের গান আছে, আমি গান ফান খুব বেশি যাই না, ভুল হলে ক্ষমা করে দিও। খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী, এই গানের মাঝখানে একটা লাইন আছে, তোমাদের কোনটা আসল কোনটা নকল, কোনটা শুধুই জবরদখল, তোমরা নিজেও জানো না। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে ঘটনা। তৃণমূলের ডিএনএ হচ্ছে কংগ্রেস, অ্যান্ড কোনটা ঋত তৃণমূল, কোনটা মমতা তৃণমূল বা থার্টিবি তৃণমূল, তোমরা কালীঘাট বলো। আমি তোমাদের অনুরোধ করব, কালীঘাট আমাদের বাঙালির একটা সেন্টিমেন্ট আছে, হিন্দুদের। কালীঘাট বিখ্যাত মন্দির, কালী মন্দিরের জন্য, দক্ষিণেশ্বর বিখ্যাত ভবতারিণী মন্দিরের জন্য, শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্য। তৃণমূলের সঙ্গে তো কালীঘাটটাকে জড়িয়ে না, এত দুর্গন্ধ ওটায় বেরিয়েছে, ওটা বডি স্প্রেতে বা আতরেও যাবে না। কাজেই ওটা হয় তুমি ঋত তৃণমূল বলো, আর মমতা তৃণমূল বলতে পারো, বা থার্টিবি তৃণমূল বলতে পারো। কালীঘাট তৃণমূলটা আর বলো না।
হালদার বাবুরা হয়তো খুব শিগগিরই পিটিশন ফাইল করবে, আমাদের সঙ্গে তৃণমূলের নামটা জড়াবেন না। বেশ, আমরা পরবর্তী যে টপিকে যাব, আপনারা প্রত্যেকে জানেন প্রাকৃতিক মহাপ্রলয় এটা কিন্তু নেপালে হয়েছে এবং তারপর কত মানুষ, বিভিন্ন দেশের মানুষ, নেপাল কিন্তু একটা খুব ভালো টুরিস্ট স্পট আপনারা জানেন, বিভিন্ন দেশের মানুষ কিন্তু সেখানে ঘুরতে যায় এবং যা ঘটনা ঘটেছে প্রাকৃতিক মহাপ্রলয়, আপনারা ছবি দেখবেন, বহুবার দেখেছেন, আরো একবার দেখুন। এটার আসল কারণ কি? এই যে জল দেখছেন আপনারা, এই যে জল, এর আসল কারণ, জিওগ্রাফিক কারণ, রিজনিং কি, আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ডক্টর চক্রবর্তী, আপনাকে প্রথমেই জিজ্ঞেস করব যে এই যে প্রাকৃতিক মহাপ্রলয় যে ছবি আমরা দেখছি, আমরা দেখে এসেছি, এটা হয় কখন, কেন হয় এবং কি থেকে উৎপত্তি, বিশেষ করে হিমালয় সংলগ্ন যে সমস্ত জায়গা আছে, নদী আছে, রিজন কি, জিওগ্রাফিক কারণ কি? দেখুন, বিষয়টা প্রথমে আমাদের বুঝতে হবে। আমাদের প্রথমত যে ইনফরমেশনসটা ছিল সমস্ত জিও স্যাটেলাইটসগুলো থেকে স্টাডি করে যে রিপোর্টটা উঠে এসেছিল, সেখানে কিন্তু আমাদের ইউনাইটেড স্টেটস যে জিওলজিক্যাল সার্ভে যে স্যাটেলাইট আছে, তারা কিন্তু কনফার্ম করে যে এটা কোনো ভূমিকম্প তার কারণ নয়। কারণ আমরা প্রথমত যেটা ভেবেছিলাম, এটা 4.4 স্কেলের একটা ভূমিকম্প হয় এবং সেটা আমাদের তারপর কনজিকিউটিভলি এই ধরনের একটা ইনসিডেন্ট ঘটে। কিন্তু আফটার কনক্লুশনস জিও স্যাটেলাইটসের পর আমাদের যেটা প্রেডিকশনস এখনো পর্যন্ত যতগুলো ক্লাইমেটিক মডেলস থেকে যে তথ্যটা পাওয়া যাচ্ছে এবং যেটা উঠে আসছে, সেটা কিন্তু এটা GLOF, মানে কি, যে গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড। GLOF, ওকে, এটাকে বলা হয় হচ্ছে গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড। এবং এই ধরনের গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফার্স্ট এই ফ্লাডেড গুলো আমরা কিন্তু এই প্রথম দেখছি তা নয়। এর আগে আমরা উত্তরকাশীতে দেখেছি, ধারালিতে দেখেছি, সিকিমে দেখেছি এবং বহু এই পুরো আমাদের হিমালয়ান পার্বত্য রেঞ্জটাই এটা কিন্তু ভীষণভাবে এত ভালনারেবল হয়ে আছে যে এই ধরনের যে লেক বার্স্ট করা, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটার অকারেন্সটা বাড়ছে এখনকার সময়। এবং এর কারণটা যখন খুঁজতে বসা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ভূ উষ্ণায়ন এটার জন্য কিন্তু ভীষণভাবে একটা অন্যতম কারণ আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর টেম্পারেচারসটা, গড় যে হিটটা, সেটা কিন্তু বাড়ছে এবং হিমবাহ গলনের যে রেটটা, সেটাও কিন্তু 2000 সালের পর থেকে দেখা গেছে দ্বিগুণ গতিতে বাড়ছে। সুতরাং এবার ভেবে দেখুন যে আমাদের যে স্যাটেলাইট পিকচার্সগুলো থেকে যে তথ্যটা আমরা পাচ্ছি, এবং সবটাই তো আমাদের সায়েন্টিফিক এভিডেন্সের ওপর বেস করে, সেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে আজকে যে তিব্বতীয় যে সীমান্তটা, চীনের যে স্বশাসিত অঞ্চলে, সেখানে যে গ্লেসিয়ার্সগুলো আছে, সেই গ্লেসিয়ার্সটা প্রথমে ভাঙে এবং সেই যে বরফের টুকরো, সেটা কিন্তু এসে আমাদের জিরং, যেটা আমাদের বেসিক্যালি লখান্ড প্রবাহ যে জায়গাটা আছে, সেখানে কিন্তু সেটাকে আটকে দেয়। এটাকে বলা হয় হচ্ছে মোরেইন। এবং এই প্রাকৃতিক বাঁধ যখন তৈরি হয় এবং সেখানে হিমবাহ গলনের ফলে যখন জলটা বাড়তে থাকে, তখন কিন্তু এই আউটবার্স্টটা হয়। এবং এই আউটবার্স্টের পরে এটার সাথে কানেকটিভ যে আমরা নদীটা আমরা জানি, যেটা নেপালের মধ্যে দিয়ে গেছে ত্রিশূল নামে, এবং তারপর সেটা একেবারে ওপর থেকে শুরু হয়েছিল ভাটকোষে, তারপর ত্রিশূল, এবং এটাই কিন্তু প্রবাহিত হচ্ছে ভারতবর্ষে গণ্ডক নামে। সুতরাং এই যে প্রবাহটা, এটা কিন্তু টোটালটাই কানেক্ট হয়ে আছে আমাদের ওই হিমবাহ, যেটা আমাদের উদ্ভূত হয়েছে এবং যেখানে আমাদের আটকে গেছে এই বরফের চাই এবং গ্লেশিয়ার্স, এবং তারপরে সেই জল ধরে রাখতে না পেরে সেই অ্যাভালাঞ্চেসটা আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে এসে নেপালকে একেবারে বিধ্বংস করে তুলল, সেটা কিন্তু একটা সাংঘাতিক মর্মান্তিক দুর্ঘটনা। এবং যেখানে আমরা দেখতে পেলাম যে এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে, তখন যে স্বাভাবিক যে জল প্রবাহটা থাকে, সেটা কিন্তু একটা বেরিয়ে যাওয়ার রাস্তা চাই। এখানে একটা জিনিস বলে রাখি যে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছুদিন ধরে এখানে চীনের কিছু কনস্ট্রাকশনস কিন্তু এই জায়গাটার চারদিকটা জুড়ে কিন্তু চলছে। এবং এই কনস্ট্রাকশনসটা হচ্ছে এবং ভীষণ হাইটেক কনস্ট্রাকশনস, এবং সেখানেই যখন কনস্ট্রাকশনসটা হয়, বহু জায়গা, বহু পাহাড়ের মধ্যে কিন্তু একটা পোর স্টেপেন্ট তৈরি হয়। এবং এই যে একটা অতিবৃষ্টি এবং জল, সেইগুলোকে প্রচণ্ডভাবে পাহাড়ের এই ভাঙনটাতে অনেকটা কিন্তু দায়ী বলে আমরা মনে করছি। এখনো পর্যন্ত তথ্যটা উঠে এসেছে, কারণ চীনের কাছ থেকে কিন্তু আমরা খুব ভালো কোনো স্যাটেলাইট তথ্য বা সেই
ধরনের কিছু আমাদের এখনো পর্যন্ত, যদিও এটা সারা পৃথিবীর মানুষ এখানে এফেক্টেড হয়েছে, শুধু ভারতবর্ষের না, ভারতবর্ষের অনেক মানুষ এখানে নিখোঁজ হয়েছে, আমাদের রাজ্যের বহু সেখানে মানুষ এখনো বহু পর্যন্ত কোনো রাজ্যের ট্রেস আমাদের নেই। মানুষ আছে, তাদের আমরা কোনো খোঁজ পাচ্ছি না। অ্যাট ইভেন মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, মানে সারা কানাডা, সব পৃথিবী, ইউএসএ একদম। সারা পৃথিবীর মানুষ, কারণ এই সময়টা হচ্ছে এখানে একটা মানস সরোবরের যে করিডোরটা, মেন করিডোরটা কিন্তু এই জায়গাটায়, সুতরাং বহু মানুষের সমাগম এই সময়টা হয়। এবং এই যে কনস্ট্রাকশনসটা আপনারা হয়তো ছবির মাধ্যমে দেখে থাকবেন, যে এখানে যে জিরং যে মানে একেবারে যে কানেকটিভ পয়েন্টস যেটা আর কি মানস সরোবরে, সেখানে কিন্তু ফুল কনস্ট্রাকশনসে ভর্তি, চারদিকে কোনোভাবে কোনো জল, যদি আমাদের সাধারণত নদী প্রবাহ যেটা হয় যে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা থাকে, এতটাই কনস্ট্রাকশনসে মরে যাচ্ছে আমাদের পার্বত্য অঞ্চলগুলো যে সেখানে কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা পাচ্ছে না। বেশ, সুতরাং ধরে নেওয়া হচ্ছে যে এখানে পরিবেশের কোথাও একটা সংঘাত হয়েছে আমাদের এই ডেভেলপমেন্টের দিক দিয়ে। বেশ। সেই আমার জায়গাটা দুটো কিন্তু প্রশ্ন থাকবে পরিষ্কার। ডক্টর চক্রবর্তী। প্রথম হলো যে এটা কি ভারতবর্ষে অর্থাৎ আমাদের দেশে কোনো পার্টিকুলার স্টেটে হওয়ার কোনো সম্ভাবনা আছে? দ্বিতীয়, যে এর কি আগে থেকে কোনো সিমটমস, যেমন আমাদের ডিজিজের ক্ষেত্রে, রোগের ক্ষেত্রে হয়, যে এরকম যে আউটবার্স্ট, আপনি GLOF টেকনিক্যাল টার্মটা ইউজ করলেন, এই গ্লেশিয়ার আউটবার্স্টের কি কোনো আগে থেকে কোনো সিমটমস কিংবা কোনো ইন্ডিকেশনস পাওয়া যায়? দেখুন, আমরা এখন কিন্তু টেকনোলজিক্যাল এজে আছি, সুতরাং আমাদের কাছে এই ধরনের টেকনোলজিক্যাল ইনফরমেশনসগুলো বা রিয়েল টাইম ডেটাগুলো সবসময় অ্যানালিসিস করার মতো কিন্তু প্রযুক্তি আমাদের হাতে আছে। সেখানে আমাদের কাছে এতগুলো স্যাটেলাইট কাজ করছে, আমাদের এতগুলো রিয়েল টাইম মনিটরিং কাজ করছে, কিন্তু যে জায়গাটা হয়ে যাচ্ছে যে আমাদের কিন্তু ডেটাগুলো অ্যানালিসিস বা ইগনোর করে আমরা যেভাবে ডেভেলপমেন্টের দিকে এগোচ্ছে বিভিন্ন দেশ, সেই জায়গাটা কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে এটা কিন্তু একটা সংঘাত আনছে, পরিবেশকে বেশ। কোনো একটা জায়গায় আটকে দিচ্ছে। বেশ। এবং আমাদের ক্ষেত্রে অবশ্যই এটা ভীষণ একটা মানে অ্যালার্টের জায়গায় আছে, কারণ আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, আমাদের নেচার গবেষণাপত্রে কিন্তু এই রিসার্চটা উঠে এসেছে যে যে ডেভেলপমেন্টটা হচ্ছে এখন যে কোনো জায়গায় এই নদী মানে পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে, সেখানে 35% দেখা যাচ্ছে যে একেবারে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে জনবসতি এক্সপ্যান্ড করছে। রাইট। সুতরাং এই যে পয়েন্টসটা উঠে আসছে গবেষণা থেকে, এটা আমাদের কিন্তু ভাবতে হবে আমাদের পরবর্তীকালে যে সমস্ত আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেটেড যে সেন্টার ফর মাউন্টেন ডেভেলপমেন্ট আছে, তাদের যে গবেষণাগুলো থেকে সেখানেও যে তথ্যগুলো উঠে এসেছে যে হ্রদগুলো আজকে কিন্তু ভীষণ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সেই হ্রদগুলোকে আইডেন্টিফাই করা, তার সিসমিক যে লাইন্সগুলো আছে সেইগুলোকে বোঝা, এবং যে আমরা দেখতে পাচ্ছি যে ভূস্নায়নের কারণে যেমন হিমবাহ গলছে, আমাদের কিন্তু একটা সার্টেন জলস্ফীতি হচ্ছে। সুতরাং সেই জলস্ফীতিটাকেও কিন্তু আমাদের মনিটরিং করা ভীষণভাবে দরকার। আদারওয়াইজ এই ধরনের যে ইনসিডেন্ট আমরা দেখেছি 2021-এ হয়েছে, 2023-এ হয়েছে, 2025-এ হয়েছে, সুতরাং আর যে রিপিটেশনস হবে না, এটা কিন্তু আমরা এনশিওর করতে পারছি না এখন পর্যন্ত। এটা খুব অ্যালার্মিং সিচুয়েশন কিন্তু। বেশ। কি প্রিকশনস সাধারণ মানুষের কিংবা সরকারকে নেওয়া দরকার? এই ওয়ান লাইনার একটু শর্টে বলবেন, সংক্ষেপে। হ্যাঁ, এখানে প্রিকশনস বলতে সবসময় আমাদেরকে মনে করতে হবে যে কোনো আমাদের এই যে কোনো যে পর্যটন কেন্দ্রগুলো যেগুলো গড়ে উঠছে, সেগুলো যেহেতু একটা নীরব নিশ্চিন্ত একটা ভ্যালিকে কেন্দ্র করে গড়ে উঠছে, সুতরাং আমাদের যে কোনো প্ল্যান করার আগে বা যে কোনো যে পর্যটন যে হাউসগুলো আছে তারা যখন একটা প্ল্যান করছে, তাদের যাত্রীদের এখন কিন্তু একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোটোকল এইটা কিন্তু ফলো করাটা ভীষণভাবে দরকার। বেশ। কারণ তারা একটা মানসিকভাবে প্রস্তুতি রাখা যে তারা যখন ঝুঁকি নিয়ে এই ঝুঁকিপূর্ণ জায়গা, জীবনের ঝুঁকি নিয়ে তারা যখন এই ধরনের জায়গাগুলোতে যাচ্ছে, তখন কি কি ধরনের প্রিপেয়ার্ডনেস দরকার, এবং তারা শুধু সেখানকার নেপালি শার্পা বা তাদের ওপর মানে জীবনের ঝুঁকিটা নিয়ে চলে গেলে পরে হবে না, কারণ সেখানে নিজস্ব প্রিপেয়ার্ডনেসটা দরকার। কারণ আমরা জানি স্টিল আমাদের কিন্তু এই ধরনের একটা মানসিকতা আছে যে আমরা ভালোবাসি যে পাহাড়ের কোলেতে পা
ঝুলিয়ে বসে এমন জায়গায় মানে সৌন্দর্যটা নিতে যেখানে আর কেউ পৌঁছতে পারে না। Right. সেটা যেমন পাহাড়ের কোলে ভালোবাসে, সমুদ্রের কোলেও ভালোবাসে, সুতরাং সব জায়গাটাতে আমাদের এটা কোথাও লিমিটেশনস আনা দরকার, কারণ যত কার্বন ফুটপ্রিন্ট বাড়বে তত কিন্তু আজকে আমরা দেখতে পাবো এই ধরনের ইনসিডেন্ট, পাহাড়ের যে একটা নিজস্ব যে সবুজ নীরবতা সেইটাকে কিন্তু কোথাও না কোথাও ভেঙে ফেলবে। বেশ সুতরাং এই জায়গাটা আমাদের আরো সচেতন হওয়াটা উচিত। বেশ, আমরা কিন্তু আজকের পর্ব এই পর্যন্তই রাখলাম। আমরা আপনাদের তিনজনকেই, অনিলদা, অরিজিৎ, ডক্টর চক্রবর্তী, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের পর্বে আজকে আসবার জন্য। আপনারা আপনাদের মতামত জানাবেন, আমরা জানি আর ডিসকাস করলাম। আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা।